বাংলাদেশে প্রথম থেকেই আমার মনে হয় প্রয়োজন ছিল সর্বদলীয় জাতীয় সরকার। প্রথম থেকেই এই সরকারের একটি বড় ব্যর্থতা ছিল, তারা মোটিভেট করতে পারেনি প্রশাসনকে, পুলিশকে, সকলকে, এবং সেনাবাহিনীকেও আমরা খুব সক্রিয়ভাবে দেখতে পাচ্ছি না, কারণ সেখানে একটা মোটিভেশনের সমস্যা আছে এবং দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে ছাত্রদের সাথে অল্টারকেশনও হয়েছে অনেক জায়গায়। এখন একটা কালচার হয়েছে কিছু বললেই ভারতে চলে যাও। বাংলাদেশের মানুষ পাকিস্তানে বা ভারতে যাবে কেন? এই কালচার থেকে আমরা বেরোবো না? আগে ছিল ইসলামোফোবিয়া, আর এখন শুরু হলো হিন্দুফোবিয়া। আমরা যতই ভাবি যে আজকে আসলে কিছু ঘটবে না, সেটা আসলে হয় না, কারণ আমরা প্রতিদিনই নতুন নতুন ঘটনার মধ্য দিয়ে যাচ্ছি। এবং আমি যেটা বলছিলাম যে সরকার বলছে এটা কোনোভাবে কাকতালীয় না, এটার ভিতরে ষড়যন্ত্র আছে। তথ্য উপদেষ্টা যেমন বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টাও একটু আগে সেই কথাটি বলেছেন যে দেশি বিদেশি ইন্ধনের গন্ধও তারা পান একই সাথে। আপনার কি মনে হয় যে না, সকল আন্দোলন আসলে একসাথে দাবি দেওয়া, এখানে কোনো ইন্ধন নাই, নাকি আসলেও ইন্ধন শুরু হয়েছে ষড়যন্ত্রের ক্ষেত্রে? দেখুন, যদি কোনো ষড়যন্ত্র থেকেও থাকে, সেটাকে জনগণকে সাথে নিয়ে ঐক্যমত সৃষ্টি করে সেটাকে কমব্যাট করার দায়িত্ব রাষ্ট্রের এবং সরকারের। সরকার সেটা করতে না পারলে সেটা একটা ব্যর্থতা। প্রথম থেকেই এই সরকারের একটি বড় ব্যর্থতা ছিল, তারা মোটিভেট করতে পারেনি প্রশাসনকে, পুলিশকে, সকলকে, এবং সেনাবাহিনীকেও আমরা খুব সক্রিয়ভাবে দেখতে পাচ্ছি না, কারণ সেখানে একটা মোটিভেশনের সমস্যা আছে এবং দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে ছাত্রদের সাথে অল্টারকেশনও হয়েছে অনেক জায়গায়। এই যে সকলকে মোটিভেট না করে একটা দেশ কখনো চালানো সম্ভব না, এইটা সরকার এখনও উপলব্ধি করেছে কিনা আমি জানি না। বাংলাদেশে প্রথম থেকেই আমার মনে হয় প্রয়োজন ছিল সর্বদলীয় জাতীয় সরকার। রাজনীতিবিদের অভিজ্ঞতা, ব্যুরোক্রেসির সাথে তাদের সম্পর্ক, পুলিশের সাথে তাদের সম্পর্ক, চিহ্নিত কিছু অপরাধী বাদ দিয়ে বাকি সবাইকে রাষ্ট্র পরিচয়ে উৎসাহিত করার একটা অসাধারণ ক্ষমতা, দক্ষতা, যোগ্যতা ডক্টর ইউনূস স্যার পেয়েছিলেন, এবং ওনার সেই ক্ষমতা ছিল। ওনাকে সেই ক্ষমতাটা এক্সারসাইজ করতে দেওয়া হয়নি। চিফ অ্যাডভাইজার শুড ফায়ার, ওনার অ্যাডভাইজারদেরকে ওনার ফায়ার করা উচিত। কারণ যদি আজকে যে ঘটনাটি ঘটলো, চিন্ময় কৃষ্ণরাজ রায় ব্রহ্মচারীকে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করা হয়েছে কেন? যে জাতীয় পতাকার উপরে গেরুয়া একটা পতাকা দেওয়া হয়েছিল। দেখুন, এটা যদি চিফ অ্যাডভাইজারের কনসেন্টে হয়ে থাকে, তাহলে আমি বলবো ওনার অ্যাডভাইজার ওনাকে ভুল অ্যাডভাইস দিচ্ছে। আর যদি ওনার কনসেন্টের বাইরে হয়ে থাকে, তার মানে সরকারের ভিতরে ব্যাপক সরকার আছে, অর্থাৎ তার এই ধরনের একটা, এই প্রেক্ষাপটে এটা এক ধরনের রাষ্ট্রীয় আহ্মকি, যেখানে আপনার কালকে ছাত্র মারামারিতে মাহবুব মোল্লা, নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজ ধ্বংসস্তূপ হয়ে গেছে। ব্যাটারি চালিতরা রাস্তাঘাটের মধ্যে প্রচণ্ড আন্দোলন করছে। আন্দোলনে বিভিন্ন জায়গায় বাংলাদেশ ফুসে উঠতেছে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। সেখানে আপনি ভস্মে ঘি ঢালবেন একজন হিন্দু ধর্মগুরুকে? এই সময় হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা ইসলামিক ধর্মগুরু আপনি এই সময় কেন অ্যারেস্ট করবেন? এবং কি গ্রাউন্ডে? ওনার মধ্যে কি অস্ত্র পাওয়া গেছে? উনি কি সিভিল ওয়ার করতে বলেছেন? আমি তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না তাকে অ্যারেস্ট করার। যদি পতাকা অবমাননা হয়ে থাকে, সেটা তদন্ত হতে পারে। আমি মনে করি কালকে ওনাকে জামিন দেওয়া উচিত। রাষ্ট্রপক্ষ অর্থাৎ প্রসিকিউশন যারা আছে, চিটাগাংয়ের পিপিআর, তাদের উচিত এই মামলায় কোনো অবজেকশন জামিনে না দেয়া। কারণ ইতিমধ্যে ইসকনের সদস্যদের একটা গ্লোবাল নেটওয়ার্ক আছে। আমি খুব নিরপেক্ষভাবে যদি বলি, গুরুদেরকে যখন অ্যারেস্ট করা হয়, এইটার কনসিকুয়েন্স পৃথিবীর সব দেশেই অনেক বহুমুখী হয়ে যায়। গুরুকে হত্যা করেছিল আওরঙ্গজেব 9 শিখ গুরু তেগ বাহাদুর। 100 বছর পরে মোগল সাম্রাজ্য ভ্যানিশ হয়ে গেছে একটা কারণের মধ্যে, অনেকগুলো কারণে একটা হচ্ছে ওই 9 শিখ গুরুকে হত্যা করা। এবং যখন সিপাহী বিপ্লব হলো, তখন বিশাল মোগল আর্মি হেরে গেল গুটি কয়েক ইংলিশ আর্মির কাছে। তার প্রধান কারণ হচ্ছে নেপালিরা, যারা ওই কুকরি হাতে যুদ্ধ করেছিল। দ্বিতীয় কারণ হচ্ছে পাঞ্জাবের শিখরা সেখানে মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, কারণ ওই যে 100 বছর আগে তাদের গুরুকে মারা হয়েছিল। নাও ইসকনের সদস্য ইনি বহিষ্কৃত, কিন্তু উনি একজন হিন্দু নেতা হিসেবে ইতিমধ্যে আবির্ভূত হয়ে গেছেন। তার বক্তব্যে লক্ষ লক্ষ লোক আমরা দেখলাম বক্তব্য দিচ্ছে, এবং তার বক্তব্যগুলো আমি শুনেছি। সেখানে অধিকার বোধ থাকতেই পারে। বাংলাদেশের মাদ্রাসার ছাত্রদের অনেক বঞ্চনা আছে, হিন্দুদের বঞ্চনা আছে, আইনজীবীদের বঞ্চনা আছে, বিভিন্ন ধর্মের বঞ্চনা আছে। তাদের বঞ্চনার কথা বলতেই পারে। বৌদ্ধরা আমাকে দেখা হলেই বলে তাদের বছরে একদিন মাত্র ধর্মীয় ছুটি, তার 3-4 দিন ছুটি চায়। সকল ধর্মই তার বঞ্চনা কাঠামোগতভাবে বলাটাই স্বাভাবিক। এই কাঠামোভাবে বলাটা মোটেও রাষ্ট্রদ্রোহিতা না, একটা বাজে কালচার বাংলাদেশে ছিল। আগে আপনি কিছু বললেই বলা হতো পাকিস্তানে চলে যাও। এখন একটা কালচার হয়েছে কিছু বললেই ভারতে চলে যাও। বাংলাদেশের মানুষ পাকিস্তানে বা ভারতে যাবে কেন? এই কালচার থেকে আমরা বেরোবো না? আগে ছিল ইসলামোফোবিয়া, আর এখন শুরু হলো হিন্দুফোবিয়া। এবং আজকে এই ঘটনার পরে ডেফিনেটলি সারা পৃথিবীর যারা হিন্দু গুরু আছে,
তারা এটাকে নিন্দার চোখেই দেখবে, কোনোভাবেই এটাকে কোনো জাস্টিফিকেশন দেওয়া যাবে না। কথা শেষ করে দিচ্ছি, শ্রী শ্রী রবিশঙ্কর ইন্ডিয়ার আধ্যাত্মিক গুরু, লক্ষ কোটি ফলোয়ার, উনি তীব্র ভাষায় নিন্দা জানিয়ে বলেছেন ডক্টর ইউনূসের কাছে এটা অ্যাকসেপ্টেড ছিল না, এবং ডক্টর ইউনূসকে এই কারণেই প্রাইম মিনিস্টার সবাই সম্মতি দিয়েছে যে উনি এই ধরনের কাজ করবেন না। তুলসী গাভাট কিন্তু ইসকনের মেম্বার, সিআইয়ের হেড, যিনি আসলে হিন্দু না, বাট ইসকনে হিন্দুতে কনভার্ট হওয়া যায় না, বাট উনি সামহাও ইসকনের সাথে খুব কানেক্টেড। ফরাদ মাজার নিজেও বলেছে এটা ভুল হয়েছে, যিনি এই সরকারের ওয়ান অফ দ্য থিঙ্ক ট্যাঙ্ক অ্যাডভাইজার। আর ইন্ডিয়ান গভর্নমেন্ট তো ক্যাটাগরিক্যালি নিন্দা জানিয়েছে। তাহলে ভবিষ্যতে এরকম ঘটনা ঘটলে ইন্ডিয়া তো আমাদের স্যাংশন দিবে, ডিপ্লোম্যাটিক রিলেশন কাট করে দেবে। তখন আপনি কিভাবে দেশ চালাবেন? আমাদেরকে অবশ্যই সেই স্টেজের আগেই এটা সমাধান করতে হবে। কালকে ওনার মুক্তি পাওয়া হোক, এবং আমি মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটার জন্য ক্ষমা চাওয়া উচিত।